সেটাই ছিল ওর সাথে আমার শেষ দেখা। এরপর আরো 6টা বছর কেটে গেছে, তবে আর কখনোই দেখা হয়নি। আমি ওর শ্বশুর বাড়িতে যাওয়ার কখনোই সাহসে কুলিয়ে উঠতে পারিনি। নিজের বোনকে এত খারাপ অবস্থায় কোনো ভাই কি দেখতে পারে? তাই একদিন আমার স্ত্রীকে বললাম রিনজিনকে কিছুদিনের জন্য আমাদের এখানে নিয়ে আসি। বেচারি ওখানে অনেক কষ্ট আছে, ঠিক মতো খেতে পারে না, ওই বাড়ির কেউ ওকে দেখতেও পারে না। কথাটা শোনার সাথে সাথে আমার স্ত্রী আমার দিকে চোখ রাঙিয়ে বলল, বেচারি খারাপ অবস্থায় আছে, খেতে পারে না, আর তুমি তো লাট সাহেব, তুমি তো খেয়ে বসে আছো। মাসের শেষের কয়দিন কিভাবে সংসার চলে তার হিসাব মিলাতে গিয়ে আমি ব্যস্ত, আর উনি এই সময়ে আরো একজনকে ঘাড়ে চাপাতে চায়। আমি তখন কাছুমাছু হয়ে বললাম, আপাতত 2 দিনের জন্য আনি, এই 2 দিন না হয় আমার খাবার আমার বোনকে আমি ভাগ করেই খাওয়াবো। কথাটা বলতে বলতে আমার চোখ ভিজে গেল, কিন্তু আমার স্ত্রী আরো ঝাঁকালো কণ্ঠে বলতে লাগলো, তুমি যদি ভালো টাকায় চাকরি করতে পারতে তাহলে 14 গোষ্ঠী এনে খাওয়ালেও আমার কোনো সমস্যা ছিল না। শুধু বোন কেন, মাত্র 10,000 টাকা বেতন পাও, এই 10,000 টাকা দিয়ে আমাদের সংসার চালাতে হিমশিম খেয়ে যায়। মাত্র 10,000 টাকা বেতন পাও, আর এদিকে আমাদের 4টা সন্তান, তাদের লেখাপড়ার খরচ, বাড়ি ভাড়া, গ্যাস বিল, কারেন্ট বিল, আরো কত কি। এই 10,000 টাকা দিয়ে কি করে এত বড় সংসার চালাতে হয় তা আমি না জানি। 1 টাকাও সেভিংস নেই আমাদের। 2টা মেয়ে বড় হচ্ছে, তাদেরকে বিয়ে দিতে হবে, তার কি কোনো চিন্তা আছে তোমার? লজ্জাও করে না, আবার বলো অর্ধেক খাবে। আমার স্ত্রীর মুখের উপর তখন আমি কি বা বলবো? ও তো ঠিকই বলেছে, কোনো কিছু তো ভুল বলেনি। হঠাৎ হঠাৎ আমি আমার বোনকে ফোন করতাম, তবে খুব শীঘ্রই কথা বলা শেষ করে দেওয়ার চেষ্টা করতাম, কারণ ও যদি কখনো বলে ভাইয়া আমাকে নিয়ে যাও, তখন আমি ওকে কোথায় নিয়ে রাখবো, কি খাওয়াবো? এভাবেই কেটে গেল অনেকগুলো বছর। একটা যে বোন আছে আমার, সেটা কখনো মনেও আনতাম না। একদিন অফিস থেকে বাসায় ফিরে দেখি বাসার অবস্থা থমথমে। আমার বড় ছেলে এসএসসি তে A+ পেয়েছে। এখন ও যে কলেজে ভর্তি হতে চাচ্ছে, ওই কলেজে ভর্তি হতে গেলে 11,000 টাকা লাগবে। ভর্তির লাস্ট ডেট আর মাত্র 2 দিন সময় বাকি আছে, অথচ আমার হাতে 1 টাকাও নেই। এর মধ্যে আবার বাড়িওয়ালার বাড়ি ভাড়া দেওয়া হয় না 3 মাস। বাড়িওয়ালা ওয়ার্নিং দিয়ে দিয়েছে 7 দিনের মধ্যে টাকা পরিশোধ না করতে পারলে বাড়ি থেকেও বের করে দিবে। ঠিক এই মুহূর্তে এতগুলো টাকা আমি কোথায় পাবো কিছুই বুঝতে পারছিলাম না। ঠিক সেই সময় আমার মনে হলো আমার সেই বোনের কথা, যার কথা কখনো আমি ভুল করে মনে করি না। তারপর তাকে ফোন দিয়ে লজ্জা নিয়ে তার কাছে কিছু টাকা ধার চাইলাম। তারপর ও দেওয়ার জন্য রাজি হলো আর বলল, বাড়িতে এসো না, রাস্তার ওই মাথায় এসো, আমি ওখানে কাল যাব। বাড়িতে যেতে না বলাতে আমার মতো গরিবের জন্য একদিকে ভালোই হয়েছে, অন্তত বাড়িতে গেলে একটু মিষ্টি নিয়ে যেতে হতো, এখন সেটাও লাগবে না। আমার কাছে তো মিষ্টি কেনার টাকা পর্যন্ত নেই। পরের দিন সকালে রওনা হয়ে গেলাম। তবুও তো বোনটার জন্য কিছু একটা নেওয়া লাগে, সস্তায় কিনিব এটা ভাবতে ভাবতে রাস্তার পাশে একটি চুরিমালার দোকান দেখতে পেলাম। সেখানে গিয়ে খুব সস্তায় একজোড়া নুপুর কিনলাম। ছোটবেলায় আমার এই বোনটা নুপুর পরে নাচানাচি করতো, তখন রিনজিন রিনজিন শব্দ হতো। সেখান থেকে আমরা সবাই ওকে আদর করে রিনজিন বলে ডাকতাম। আমাদের বাবা আমার এই বোনটাকে কত যে আদর করতো তা বলার মতো না। এখনো বড় হয়ে গেছে, এখন ও আর এসব পড়বে না। তারপরও একজোড়া কিনলাম সস্তায়, খুব সস্তায়। সেদিন দেখা হওয়ার পর আমি যখন ওই সস্তা নুপুর জোড়া ওর হাতে দিলাম, এটা পাওয়ার পর ও যে এত খুশি হয়েছিল, এত খুশি হবে তা আমি কখনো কল্পনাও করতে পারিনি। তারপর ছেলেকে ওর টাকাগুলো দিয়ে কলেজেও ভর্তি করে দিলাম। তার 2 দিন পর ওর স্বামী আমাকে ফোন করে অকথ্য ভাষায় গালাগালি করতে লাগলো, আর বলল আমি যেন এখনই তাদের বাড়িতে যাই। আমি সেখানে গিয়েই দেখি আমার বোনকে মেরে ওরা কিচ্ছু রাখেনি। সেদিন অনেকটা রেগে গিয়ে ওর স্বামীকে আমি জিজ্ঞেস করেছিলাম, এত সাহস কোথায় পেলি আমার বোনকে মারার? সাথে সাথে ও বলে উঠলো, সারা বছর বোনের কোনো খোঁজ নেই, বোনকে 1 টাকা দেওয়ার নাম নেই, উল্টো বোনকে দিয়ে টাকা চুরি করিয়ে নিয়েছেন। লজ্জা করেন আপনার? বোনের জন্য এত মায়া, তো বোনকে এখনই এখান থেকে নিয়ে যান। আমি এই চোর মেয়েকে আর একটা মুহূর্ত পালতে পারবো না। কথাটা শোনার সাথে সাথে আমার রাগ একদম পানি হয়ে গেল। অনেক বুঝলাম তাদেরকে, বললাম টাকাটা ধার হিসাবে নিয়েছি, কিছুদিন পরেই দিয়ে দিব, কিন্তু কিছুতেই তারা বুঝতে চাইলো না। তখন আমার বোন আবারও 9 বছর পর আমাকে বলল, ভাইয়া তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও। আমি তখনও ওই বাড়িতে ওকে রাখার জন্য সবার হাতে পায়ে দৌড়ছিলাম, কান্না করছিলাম, কিন্তু সেদিন কোনো লাভ হয়নি। ওর স্বামী হুট করে 3 বার তালাক দিয়ে মুখের উপর দরজা বন্ধ করে দিল। তারপর আমি রিনজিনকে সাথে করে নিয়ে চলতে লাগলাম। আমার স্ত্রীকে ফোন করে বলবো কয়েকটা দিন ও আমাদের সাথে থাকবে, ঠিক তখনই সে আমাকে উল্টো বলতেছে বাড়িওয়ালা নাকি আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছে, আর ও নাকি সন্তানদেরকে নিয়ে ওর বাবার বাড়িতে উঠেছে। আমি নতুন বাড়ি খুঁজতেছি কিন্তু এখনো পাইনি। ঠিক সেই সময় রিনজিন আমাকে বলে উঠলো, ভাইয়া তুমি কি আমাকে একটা কাজ দিয়ে দিবে? আমি তো এই শহরে কিছুই চাই না, তুমি যদি আমাকে একটি কাজ দিয়ে দিতে। পড়ালেখাও তো তেমন একটা করতে পারিনি, আমি কি এই শহরে কোনো কাজ করতে পারবো? আমি তখন একটা দীর্ঘশ্বাস ফেলে মনে মনে ভাবতে লাগলাম, বোন রে, এই শহরে আমি তো প্রাণহীন। আমাদের গ্রামই ভালো ছিল, যেখানে আমি আর রিনজিন বড় হয়েছি। নীল রঙের সস্তা আইসক্রিম গুলো ভাগাভাগি করে খেয়েছি। কেউ যদি কখনো কিছু দিত বাড়িতে নিয়ে আসতাম। বোনকে রেখে কখনো একটা মুড়িও একা খাইনি। ছোট্ট বোনটাকে কতই না ভালোবাসতাম। এরপর বড় হলাম, আলাদা আলাদা সংসার হলো, এত দূরে চলে গেলাম যে 5 বছরে একটা বারও দেখা হতো না।
দেখা করতাম না। তারপর হাঁটতে হাঁটতে আমরা রেল স্টেশন পর্যন্ত চলে আসলাম। ওখানে আসার পর রিনজিন বলল ওর নাকি খুবই খিদে পেয়েছে। আমার পকেটে 10 টাকা ছিল, সেই 10 টাকা দিয়ে একটা রুটি কিনলাম। সেই রুটিটা কেনার পর দুইজন ভাগ করে খেলাম। বহুদিন পর সেই ছোট্ট বোনটার সাথে ভাগাভাগি করে একটি রুটি খেলাম। দুজন স্টেশনে বসলাম। আমি মনে মনে ভাবছিলাম আমার এই বোনটাকে নিয়ে আমি এখন কোথায় যাব, কোথায় রাখবো ওকে। বসে থাকতে থাকতে কিছুক্ষণ পর রিনজিন ঘুমিয়ে পড়লো। আমি ওর কপালে হাত রেখে দেখি জ্বরে গা পুড়ে যাচ্ছে। এমন সময় আমার স্ত্রী রুজি আমাকে ফোন করে বলল আমার ছোট ছেলের নাকি ওয়াশরুমে পড়ে গিয়ে মাথা ফেটে গেছে, আমি যেন এখনই আসি। আমি তখন তাড়াহুড়া করে সেখান থেকে চলে গেলাম। যাওয়ার আগে ছোট্ট একটা কাগজে লিখে গেলাম, প্রিয় বোন আমার, রাগের মাথায় তালাক হয় না, তুই ওই বাড়িতে ফিরে যা, দেখিস ওরা সবকিছু মেনে নেবে, আর যদি পারিস আমাকে ক্ষমা করে দিস। আবারও কতগুলো টাকা লাগবে, এতগুলো টাকা আমি এখন কোথায় পাবো? এই চিন্তায় সেদিন আমার বোনের কথা আমি বলেই গেলাম। পরের দিন সকালে আমার মনে পড়লো তার কথা। আশেপাশের মানুষ বলা বলি করছে রেল লাইনে নাকি একটি মহিলা কাটা পড়ে মারা গেছে, চোখ মুখ বডি একদম থেতলে গেছে, তাই মহিলাটাকে চেনাই যাচ্ছে না। এটা শোনার সাথে সাথে আমার বুকটা ধুক ধুক করে উঠলো। আমি দৌড়ে চলে গেলাম স্টেশনে। সেখানে গিয়ে দেখি ততক্ষণে পুলিশ এসে গেছে। কেউ কেউ বলছে মহিলাটা সুইসাইড করছে, আবার কেউ কেউ বলছে রেল লাইন পার হতে চেয়েছিল, আবার কেউ বলছে কানে শুনতো না। আমি তখন সবাইকে ঠেলে ভিতরে গিয়ে দেখলাম সত্যি চেনার কোনো জো নেই, পুরো শরীরটা একদম থেতলে গেছে, শুধু পা দুটো অক্ষত আছে। আমি তখনও মনকে এটা ভেবেই সান্ত্বনা দিচ্ছিলাম, এটা রিনজিন না, এটা আমার বোন না, এটা অন্য কেউ। রিনজিন গতকালকেই ওর স্বামীর বাড়িতে ফিরে গেছে। হঠাৎ ওর পায়ের দিকে তাকাতেই দেখি সেই নুপুর জোড়া পরা। গত 2 দিন আগে আমি যে নুপুর জোড়া কিনে দিয়েছিলাম খুব সস্তায়, 2 দিনে নুপুর জোড়ার রং চটকে গেছে। আমি এটা দেখার পরে সেখানে বসে পড়লাম। পুলিশ সবাইকে জিজ্ঞেস করছে মহিলাটিকে কেউ চিনে কিনা। আমায় জিজ্ঞেস করতে আমি বললাম এক সময়ের খুব চেনা, খুব কাছের মানুষ, তবে এখন খুব দূরের, অনেকটা দূরের। এতটা দূরের যে আমি চাইলেও কখনো খোঁজ দিতে পারতাম না, আমার সামর্থ্য ছিল না। পুলিশ আমার কথা শুনে আমাকে ধমকি দিয়ে আমাকে পাগল বলে গালি দিল। আমি তখন হাসতে হাসতে বললাম হ্যাঁ, আমি সত্যি একটা পাগল, আমি পাগল হয়ে গেছি। আমার চোখের সামনে আমার সেই ছোট্ট বোনটার লাশ, অথচ চোখ বন্ধ করলেই আমি দেখছি সে হাসছে, নাচছে, খেলছে। আমার সেই ছোট্ট বোনটার পায়ের নুপুরগুলো থেকে রিনজিন রিনজিন শব্দ হচ্ছে।